শুভ দিনে যে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে তাতে প্রধান অতিথি হয়ে আসবেন আমাদের এলাকার জনপ্রিয় নেতা, যিনি সব সময় এলাকার সাংস্কৃতিক বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আসছে, আমাদের সকলের প্রিয় বিল্টু দা। মালিনী, একটু জল দিবি মা? যাই বাবা। আরে মা, কিছুক্ষণ আগে জাগরণী সংঘ থেকে মাইকে একটা রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছিল, শুনেছিলি? আচ্ছা, আজকালকার এই আধুনিক লোকজনগুলো রবীন্দ্রসঙ্গীতকে এরকম বিকৃত করে গায় কেন বলতো মা? তোমার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে বাবা। যারা সুস্থ মানসিকতার মানুষ তারা সুস্থভাবে রবীন্দ্র চর্চা করে, আর যারা বিকৃত মানসিকতার মানুষ তারা বিকৃতভাবে রবীন্দ্র চর্চা করে। তা না হলে বলো না, আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারে রবীন্দ্রনাথ বহিরাগত? ঠিক বলেছিস মা, রবীন্দ্রনাথ নাকি বহিরাগত? বাবা, তুমি রবি ঠাকুরের ছবিটা এখনো শেষ করোনি? উফ, তোমাকে নিয়ে আমি আর পারি না। আরে মা, আজ না কাজে ঠিক মনটা বসাতে পারছি না রে। তুমি কাজটা এবার কেন নিতে গেলে বলো? ওদের বারণ করতে পারলে না? এত তাড়াহুড়ো করে কোনো কাজ হয় নাকি? আর তাছাড়া টাকা পয়সার কথা কিছু বললে না, এর মূল্য ওরা দিতে পারবে? কি বলছিস মা? রবি ঠাকুরের ছবি দেবো তাও আবার টাকা নিয়ে? না না, এ অসম্ভব। তাছাড়া এই পাড়ায় নতুন এসেছে, ওদের মুখের ওপর না বলি কেমন করে? গুপ্ত পাড়ে থাকতে হতে পারে ক্লাবের জন্য তুমি কিছু কম করোনি বাবা। তবু তো মাথা নেট করে পাড়া ছাড়তে কেন বলি তো? আসলে গুপ্তপাড়ার ছেলেরা আমাকে ভুল বুঝেছিল। পুরবি তো তোরই বান্ধবী ছিল, তোর মতোই মেয়ের চোখে দেখতাম। আসলে কি জানিস মা, ওই দ্রৌপদীর ছবিটা আঁকার সময় মনের মধ্যে যে মুখটা ফুটে উঠত তার সঙ্গে পুরবীর আশ্চর্য মুখের মিল ছিল, সেরকমই আগুনের লাভা ফুটে উঠত মুখটা। দেখিস মা, ওই গুপ্তপাড়ার ছেলেরা যদি ছবিটাকে ছিঁড়ে না ফেলতো তাহলে ওই ছবিটা ন্যাশনাল গ্যালারিতে ঠিক জায়গা করে নিত। কিন্তু আমি জানতাম তুমি কোনো কালেই প্রদর্শনী করবে না। তুমি বরাবরই এক হয়ে বাবা, তোমার পুরনো ধ্যান ধারণা থেকে তুমি এক চুলো সরতে পারো না। তাহলে তাহলে তুমি ওদের বলে বুঝিয়ে ঠিক ছবিগুলোকে বাঁচাতে পারবে। সদা থাকো আনন্দে সংসারে, নির্ভয় নির্মল প্রাণে, যাও প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। তোমার মনে আছে বাবা, পুরবীকে আমি দ্রৌপদীর মতো সাজিয়ে এনে তোমার সামনে দাঁড় করাতাম। আর ঠিক তুমি যেমন ভাবে বলতে তেমন ভাবে ঘন্টা আর গল্প করতে বসে থাকতাম। পুরবী আমাকে আড়াই রেখে রেখে বলতো যে বাবা, ও বলতো কি ওরই হতে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে না কোনো অসুবিধাই হয় না, কারণ মনে প্রাণে বিশ্বাস করতো একজন বড় মাপের শিল্পীর তুলির টানেও বেঁচে থাকে। জানি রে মা, জানি। পুরবীর মধ্যে আমিও সেই আগুন দেখেছিলাম, কিন্তু ওই গুপ্তপাড়ার ছেলেরা ওকে ঘিরে কি বদনাম দিয়েছিল তোর মনে আছে? তারপর একদিন কয়েকটা ছেলে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে আমার ছবিগুলোকে সব তছনছ করে ফেললো। খারাপ ছবি না পেয়ে ওদের আক্রোশ আরো বেড়ে গেল। ভাড়া লোকেদের ভুল বুঝিয়ে আমাদের ভাড়া ছাড়া করলো। তখন আমি পুরবী বাবা মা সবাই মিলে বলেছিলাম চলো থানায় যাই, ওদের নামে একটা ডায়েরি করি,
তারে হেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নৃত্য হেন পবিত্র তীরে এই ভারতের মহাভারতের সাগর মাঝখান থেকে পুরবীর সাথে আমার কথা বন্ধ করো। তোমার এই এক প্রেমের জন্য তোমাকে জীবনে কত কিছু হারাতে হলো বলো তো বাবা। মালিনী তুই হয়েছিস ঠিক তোর মায়ের মতো। কত কঠিন কথা কত সহজ ভাবে বলে দিতে পারতো তোর মা। আর দাদা ছিল ঠিক তোমার মতো। আমি জানি বাবা, আজ তোমার দাদার কথা খুব মনে পড়ছে। আর তুমি কাজের পর বসাতে পারছো। আমি আজ সকালে উঠেই দাদা ছুটিতে মালা দিয়েছি। তোমার জন্য একটা রেখেছি, রজনীগন্ধার মালা। রজনীগন্ধার মালা? আজ পাড়ার ছেলেরা রবীন্দ্র জয়ন্তী করছে। রজনীগন্ধার মালা আর ধূপের ধোয়ার মাঝখানে একটা সব দেহের মতো সাজিয়ে রাখবে ওই রবি ঠাকুরের ছবিটা। কিন্তু জানিস বা, রবি ঠাকুরের প্রিয় ফুল হলো কৃষ্ণচূড়া, রক্তকরণ। রক্তকরণ? রঞ্জন আমাকে কখনো কখনো ভালোবেসে বলে রক্তকরণ। জানি রে আমার কেমন লাগে। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং আজ হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় দিয়েছি। আমাকেও থেকে একটু ফুল দাও, শুধু ঘন গায়ে দাও ও রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করো। এই না, আজ রঞ্জন আসবে, সেই খুশিতে ফুলটি তোমাকে দিই। এই দিল। রে মা, এই রবি ঠাকুরের চিন্তাধারাগুলোকে এখন আর কেউ দাম দিতে চায় না। তাহলে বল না, আজকের দিনে দাঁড়িয়ে ওই বিশ্বভারতী থেকে নোবেল চুরি যায়। আবার শুনছি ওই বিশ্বভারতীর মুক্ত প্রান্তরকে কারা যেন পাঁচিল দিয়ে ঘিরে দিতে চাইছে, আবার কারা পাঁচিল ভেঙেও দিতে চাইছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে লড়াই। ঠিক বলেছো বাবা। শান্তিনিকেতন তো গুরুদেবের বড় প্রিয় জায়গা ছিল। তাকে তিনি তপবন বানাতে চেয়েছিলেন। সেখানকার শিষ্যদের তিনি এমন শিক্ষা দিতে চেয়েছিলেন যে শিক্ষা আলোয় আলোয় ওই আকাশের মাঝে মুক্তির পথ খুঁজে দিবে। আর সেই আশা নিয়ে তো দাদা সেখানে ঘুরতে গিয়েছিল। ও শান্তিনিকেতনে যাওয়ার ব্যাপারে আমরা সবাই কি খুশি ছিলাম। কিন্তু কিন্তু হঠাৎ কি হলো বলো তো বাবা? হ্যাঁ, দাদা আত্মহত্যা কেন করলো? ঠিক তোমার মতো অভিমান নিয়েও চলে গেল। অথচ কত কিছু হতে পারতো সে। ওরে বড়লোক ঘরের ছেলে মেয়েগুলো অমন নিপাত নিরীহ ছেলেটাকে খুঁচিয়ে তুলতে কি যে আনন্দ পেত। কিন্তু তাই বলে কি হেরে যেতে হবে? টাকা পয়সার দিক থেকে না থাকুক, শিক্ষাগত যোগ্যতা হতে তারা থেকে কিছু কম ছিল না বাবা। লেখাপড়ায় ভালো ছিল, তোমার মতো সুন্দর আঁকতে পারতো। কি সুন্দর গানের গলা ছিল। করে
না মা, কাঁদিস না, কাঁদিস না। যা, আজকের দিনে ওর লেখা শেষটা আমার এই বইয়ের তাকে আছে, ওটা নিয়ে আয়। আমরা দুজনে মিলে আজকের দিনে ওটা পাঠ করি। যা মা, যা। এখানে আমাকে তুমি কিসের দীক্ষায় রেখে গেছো? কোন জগৎ ঘুরে দিতে চাও চারদিকে? এ তো আমাদের কোনো যোগ্য ভূমি নয়। এর গায়ে সোনার ঝলক দেখে আমাদের চোখ যাবে পুড়ে। বুঝিনি কখনো ঠিক এরা কোন নিজের ভাষায় কথা কয়, গান গায়, কি ভাষায় ভেসে ওঠে এরা, কিসে ধরে আমাদের গ্রামীণ নিঃশ্বাস, সজলতা, কি ভাষায় আমাদের একান্ত বাঁচা অনুপাপ। আমার বোনের মুখ মনে পড়ে, গ্রামের অসুখ মনে পড়ে। তাকে আর এলো না কখনো এইখানে। এইখানে এলে তার হৃদয় পাণ্ডুর হয়ে যাবে, বুকের ভেতর শুধু ক্ষত দেবে রাত্রি খোয়ার। আমার পৃথিবী সব হিজল, শিরিষ, ছাতিম, সব সব ফেলে চলে যাবো বলে প্রস্তুত হয়েছি। শুধু যেন আমার ভিতর এখনো খানিক বিশ্বাস বেঁচে আছে। বিশ্বাস, তাই হব 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণে আত্মঘাতী। বসা
এদিকে তো সবাই আর্টিস্টগুলো পেমেন্ট দিয়ে একটা এদিকে ঘুরে ঘুরে আসছে, ঠিক সময় মতো ধরতে না পারে না, একবার প্রেস্টিজ পাঞ্চার গ্যালারিতে এবার একটু রঞ্জিতরা বড় করে বলছে, আরে আমাদের এই যে বিমানে বিটুদা, আরে এমএলএ ছিলেন না আমাদের বিটুদা, আর উনি তো আসছেন ফাংশনটা ওপেন করতে, বুঝতে পারছেন তো? কিছু বলছিলে বাবা? কি বলবো, ও তো বসতেই চাইছে না, বললাম ওদের থেকে এসেছে একটু বসো, শরবত টরবত খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আপনি ওখানে আমি এক গ্লাস ঠান্ডা জল দিতে বলবেন, ওটাতেই পুরো শরবতের মতন কাজ করে দেবে না। যাওয়া এক গ্লাস ঠান্ডা জল খেয়েছে। কাকু আপনি বসুন না, বসুন। আমি বলছি, হ্যাঁ বলছি আপনারা তো এলাকায় এসেছেন আমি শুনেছি, আসলে এত কাজের চাপ না, মানে সময় করে উঠতে পারিনি আপনার সঙ্গে দেখা করা, ভাবলাম এইটা একটা সুযোগ, এই 25শে বৈশাখ উপলক্ষে আপনার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে। তাছাড়া আপনার মতো এরকম একটা মহান শিল্পীর ছবি যদি ওই মঞ্চে থাকে না, তার নামারটা এবারে ফাটাফাটি। কাকু যদি কোনো অসুবিধা হয় না তাহলে আমাকে বলুন, আমি এখন এই এলাকাটা দেখছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। না না এরকম করে বলছেন, ছবিটা বলছি ইয়ে, তোমার নামটা কি যেন বললে? আমার নাম হচ্ছে বাচ্চু মন্ডল। ছবিটা কোথায়? ইয়ে, বলছি তুমি কি এই পাড়াতেই থাকো? হ্যাঁ আমি এখানেই থাকি, ওই যে বড় রাস্তাটা দেখছেন না, এখান থেকে সোজা যে বড় রাস্তাটা দেখছেন ওখান থেকে সোজা নামবে, একটু বাঁ দিকে যাবে, একটু ডান দিকে ঢুকে যে হনুমানদের মন্দিরটা, আপনার কি ছবিটা কমপ্লিট হয়নি? না মানে আরেকটু কাজ বাকি আছে। দেখুন এখন তো আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, আগামী দিনের কোনো সম্পর্ক হতেও পারে। হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ ছবিটা শেষ করুন, আমি ওই 1 ঘন্টার মধ্যে আমার এই কাজগুলো শেষ করে আমি ফিরে আসছি। ও আপনার মেয়ের নাম যেন কি? মামনি না? না না মালিনী। আচ্ছা রাতে পাঠিয়ে দিন না, খুব ভালো গানটা গায়, দুটো গান গাইলেন। আমরা আজকের দিনে বাইরে কোথাও যাই না। আজকের দিনে কোথাও যাই না মানে কি মঙ্গলবারে নাকি 25শে বৈশাখ? 25শে বৈশাখ। বাহ ভেরি ইন্টারেস্টিং। চাঁদি ফেটে গেল তো। ঠান্ডা গরম বসে কি প্রেম জমিয়েছো? কি বললেন? না 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 কিছু বলিনি কাকু, আপনি ছবিটা শেষ করুন, আমি কোনো 4 ঘন্টার মধ্যেই ঘুরে আসছি। শুনুন, বাবার শরীর কাজ ভালো নেই, আর এসব কাজ তো উচিত আহ! হয় না। তুই একটু চুপ কর না রে মা। সব কথা এখন বলে দিলাম, হ্যাঁ ঠিক 6টার সময় বিটুদা ছবিতে মালা পরাতে আসবে, যে করে হোক ছবিটা শেষ করতেই হবে। শেষ করতেই হবে? তুই একটু থামবি? আচ্ছা লোক মশাই, কদিন আগে গুপ্তপাড়ার পরিবারা এবারে টাকা দিয়ে ফেলে পাঠিয়ে দিল, আর এখন এবার এসে ভেবেবাই করছে একলা মেয়ে নিয়ে বাড়িতে বাস করে, পাড়ার ছেলেদের সঙ্গে একটু কম্প্রোমাইজ করে থাকতে শিখো, না হলে শেষ করুন, 1 ঘন্টার মধ্যে আপনি ছবিটা নিয়ে যাবেন। জলটা খেয়ে যাও বাবা। জল দিয়ে আপনি রং বলুন। এই লোকটা কিন্তু খুব একটা সুবিধা না, বুঝছিস তো? আর বাড়িটা একদম হচ্ছে পাক্কা ধানি রংটা, বুঝছিস তো? একদম ঝাপটা কম্প্রোমাইজ, আশ্চর্য কম্প্রোমাইজের যুগে বাস করছি আমরা। সবাই সবাইকে খাচ্ছে, যে খাচ্ছে যাকে খাচ্ছে সবাই সবাইকে কম্প্রোমাইজ। আরে রে কবি, যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? বাবা তুমি ওসব কথা ছাড়ো তো, তুমি ছবিটাকে আগে শেষ করো। তোমরা বাড়ি হয়ে সব অপমান করে যাবে, অথচ কিছু বলাও যাবে না। আসল কথা কি জানিস বা, এরা খুব একটা সাহসী নয়, এদের সামনে কোনো আদর্শ পুরুষ নেই। তা না হলে দেখ না, দেশ জুড়ে এই যে তাণ্ডব চলছে, রবীন্দ্রনাথ এরকমই এক ইতিহাসের জ্বলন্ত মুহূর্তে পথে নেমেছিলেন, রাখি পরিয়েছিলেন প্রতিবেশী ভাইদের হাতে। জালিয়ানওয়ালাবাগের হত্যা লীলায় পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে ওই নাইট উপাধি ছুঁড়ে মেরেছিলেন ইংরেজদের মুখের ওপর। আর আজ স্বাধীনতার ৭৭ বছর পরেও স্বাধীন দেশের রাষ্ট্র নেতাদের নির্দেশে পুলিশরা নীরব দর্শক।
ইতিহাসের পাত থেকে আবার সেই পঙ্কিল কবন্ধরা কিলবিল করে বেরিয়ে আসছে। তাহলে রবি ঠাকুরের যে গান আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর, একলা চলার সাহস যোগায়, সে গান আজ কদর্য ভাষায় বিকৃত ইঙ্গিতে বহন করছে নতুন প্রজন্ম। তাই তো এই বাচ্চুর মতো ছেলেরা যখন নানান ছেলে ভোলানো খেলায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে, তখন সারা রাত ধরে বিজাতীয় সুরে গাওয়া হচ্ছে। আমরা তোমাকে কতভাবে ব্যবহার করেছি, জীর্ণ করেছি। আজ একটু বাপ পেতে বসে মোরা ছেলেটার কথা ভাববো, সেটুকু ফুরসত এরা দেবে না। মালিনী, তুই একটা গান শোনাবি না? তোর গানটা শুনতে শুনতে আমি ছবিটা শেষ করি। গাইবো বাবা, গাইবো। সঙ্গে একটা মালা পরিয়ে দেবেন, আর সারা বছর না ধুলো খায়।
সে কি? এই তো আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন আপনাকে কোন ভিআইপি ছবিটির উদ্বোধন করবেন। তাহলে করতে পারছি ভাই। আরে বাবা, ভিআইপিদের পাতে দেওয়ার আগে একবার দেখো না আমারটা গেছে কেমন হলো। এটা কে গেছে? এটা কার ছবি গেছে? মাথার চুলগুলো নেই, মুখটা যেন চিমসে গেছে, এই দাড়িগুলো কে যেন উপড়ে গেছে। এটা কার ছবি গেছে? কার ছবি? রবি ঠাকুরের মৃতদেহ নিয়ে যখন কলকাতা রাস্তায় শোভাযাত্রা বেরিয়েছিল তখন কেউ কেউ না চুল দাড়িগুলোকে এইভাবে উপরে নিয়েছিল নিজেদের বাড়িতে রাখবে বলে। আপনি কি আমার সাথে ঘামনামি করছেন? না আপনি কি আমাকে কেওড়া তলায় পাঠাতে চান? আরে বাবা, আমি ভেতরে একটা সারা মালগুলোকে একবার রোগড়ে দিই। ঘামনামি? আপনি না বেশি রাগ করছেন। দেখুন, আপনার দেখার মধ্যে আর একজন শিল্পীর দেখার মধ্যে পার্থক্য থাকতেই পারে। আপনাদের ভাগের কথা না বেঁধে বাক্সের মধ্যে ভরে রেখে দিন। বিলদুলা ছটার সময় এসে এই মরা খেকোনার গলায় মালা পরাবে। তাড়াতাড়ি ছবিটা ঠিক করে দিন, নাহলে কিন্তু আপনার কপালে কিন্তু শরীর লাগছে না। ছবিটা ঠিক করুন। বলছি কি, ওরা যেমন চাইছে তুমি ছবিটাকে তেমন করে শেষ করে দাও না। আরে মা না, আরে নয়, কম্প্রোমাইজ করতে করতে দিয়ালে পিঠ থেকে গেছে। বাইরে কিন্তু আমার ছেলেরা বসে আছে, যদি ভেতরে ঢোকে প্লেন কিন্তু হাত চালাবে। নিজের ছেলেটাকে তো দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, এখন নিশ্চয়ই চান না আপনার এই প্লেনটার গায়ে হাত পড়ুক। বললে আমার ছেলেকে, আমার ধ্রুবকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। আমাদের কাছে সব কথা আছে। কি জানো তোমরা? বলবো? পুরবি তুমি আমার বান্ধবী ছিল। ও, পুরবি তোমার বান্ধবী ছিল, কিন্তু গুপ্তপাড়ার লোকেরা তো অন্য কথা বলে। তারা তো বলে পুরবি তোমার বাবার ছবির নিউড মডেল ছিল, একেবারে জামা কাপড় খুলে। মুখ সামনে কথা বলো, আরেকটা বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে উপরে নেব। চোখ কিন্তু আমিও দেখাতে পারি, জিভ টেনে আমিও ছিঁড়ে নিতে পারি। পুরো ভাব আমার জানা পুরবির সঙ্গে তোমার একটা অ্যাফেয়ার ছিল। তলে তলে আপনার ছবির নিউড মডেল ছিল পুরবি। হ্যাঁ, কি ভেবেছিলেন আপনার ছেলে শান্তি নিকেতনে বসে থাকে বলে তার কানে কোনো কথা যাবে না, আর আপনার এই ভীমরতির জন্য আপনার ছেলে সুইসাইড করতে বাধ্য হয়েছিল? তারা বলিনি এইসব কথা ওরা মন থেকে বেরোলে মা। গত বছর 25শে বৈশাখে ধ্রুব আত্মহত্যা করেছিল সে কি আমার জন্য? জয় সিংহ নির্দয় নিষ্ঠুর, এ কি সর্বনাশ করে দিলে। তোরে ছাড়া আর কিছু নাই চাই জয় সিংহ। যাবো মামুনি, ওই তো মরা ফেলে তো এখান থেকে যাবো না, নিজের হাতে ওই ছবিটাকে ঘোরাবো, তারপরে আমি যাবো। আরে বাবু, তুমি ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো। আরে ভেতরে যত ছবিগুলো আছে না, এই একদম চুরমার করে দিই। যদি কোনো আধা দেওয়ার চেষ্টা করে না, প্লেন একদম হাত চালাবি, বাদ বাকি আমি দেখে নেবো, বুঝেছিস? ওই ছবিটাকে আমি নিজের হাতে ঘোরাবো, ভাইয়ের থেকে আমি কেটে দিতে দিয়ে আমার ইলাচিস কেন রে? শুরু কর একদম। অরণ্যের মাঝে হত্যা লোকালয়, হত্যা নির্মল আকাশে, হত্যা অবাধ সাগর জলে, নিখিল বিশ্ব হত্যাময়।
দেশলাই দিবি মা? কেন কেন কি করবে তুমি দেশলাই? বুঝতে পারিস না, যা বলছি তাই শোন। ওই ছেলেটা বাজারে গেল কেরোসিন তেল আনতে, আমার এই ছবিটা পুড়িয়ে ফেলবে বলে। কিন্তু আসার আগে এই ছবিটাকে আমি পুড়িয়ে ফেলবো। না বাবা, না, তুমি এই কাজ করতে পারো না। মনে আছে মা, শান্তিনিকেতন থেকে ধ্রুবর বিষে নীল হয়ে যাওয়া ওই পোস্টমর্টমে কাটা ছেঁড়া দেহটা পুলিশ নিয়ে এলো। শ্মশানে মুখাগ্নি করার জন্য চলন্ত পাটকাঠির গোছাটা আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। সেদিন আমি পারিনি, কিন্তু আজ আমাকে পারতেই হবে। এই ছবিটা আমার সৃষ্টি, আমি ওর পিতা। সবার আগে আমি ওর মুখাগ্নি করবো। না বাবা না, তুমি রবি ঠাকুরের ছবিতে আগুন দিতে পারো না। আগুনকে যে আপনার বড় দরকার রে মা, দেখছিস না চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। আজ আমরা দুজনে মিলে প্রাণের আগুন দিয়ে ওই রবি ঠাকুরের চিতা সাজিয়ে তুলি। তারপর যখন দাও দাও করে জ্বলবে চিতা, তখন আমরা গাইবো, ব্যর্থ প্রাণের আবর্জনা ঘুচিয়ে দিয়ে আগুন জ্বালো। যা বাছা, আর দেরি করিস না, দেশটাকে নিয়ে যা। বড় দুর্বল হয়ে পড়েছিলাম। একটা সামান্য ছোকরা আমাকে ঘরে এসে অপমান করে গেল, কোনো প্রতিবাদ করতে পারলাম না। গুপ্তপাড়ায় থাকতে কন্যা সহ প্রবীকে নিয়ে ওরা বাজে কথা ওঠালো, একবার প্রতিবাদ করতে পারলাম না। আজ বাচ্চু এসে বলে গেল ধ্রুব নাকি আমার জন্য আত্মহত্যা করেছে। তাও একবারের জন্য চিৎকার করে বলে উঠতে পারলাম না, সব ঝুট হ্যায়, ভাগ যাও। দাঁড়িয়ে রইলি কেন? দেশলাইটা দে। শুধু দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি, নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা প্রদীপের ধূমাঙ্কিত কালি, সহেনা সহেনা জীবনের খণ্ড খণ্ড করি, দণ্ডে দণ্ডে ক্ষয়। বাবা, তুমি সত্যি সত্যি আগুন দিলে, দিলাম ছবিটাকে পুড়িয়ে ফেললে। দিলাম, চেয়ে দেখ না, রবি ঠাকুরের চারদিকে ধাও ধাও করে চলছে আগুন, কিন্তু ওনার মুখে কি প্রশান্তি, কি দীপ্তি। আয় মা, আজ আমরা দুজনে মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো করি। আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী রাহি অনন্ত অঙ্গরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ত বন্ধ করুণা পাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ত বন্ধ করুণা পাখা। আগুনে পরশ
নৈহাটে আর সেই প্রযোজনা দাহ